গত 19 মে রবিবার হেলিকপ্টার ক্র্যাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরো 6 জন প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বারের মৃত্যু হয়। আবহাওয়া খুবই খারাপ থাকায় দীর্ঘ 15 ঘন্টা পরে তাদের লাশ উদ্ধার করা হয়। আর এই নিউজ নিয়ে তো সব ধরনের মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে তুলকালাম অবস্থা। আর সেটা হবেই বা না কেন, মুসলিম বিশ্বের এত বড় একজন নেতা মারা গেল, তাও আবার এটা একটা হেলিকপ্টার ক্র্যাশে, যেটা কিনা যন্ত্রাংশের ত্রুটি নাকি আবহাওয়ার দোষে নাকি এটা কোনো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই সব কিছু নিয়ে সবাই নিজেদের মতামত দিতেছে। আর এই রিলেটেড অনেকগুলা কনস্পিরেসি থিওরিও আসছে। গত কয়েক মাস ধরে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে ইরানের যেই রোল, ইসরায়েলের আকাশে মিসাইল মারা, সৌদি আরবকে নিউক্লিয়ার পাওয়ার পাইতে সাহায্য করা, কিংবা ভারতের সাথে 10 বছর মেয়াদী চাবাহার পোর্টের ডিল সাইনিং, সব মিলায় কিন্তু ইরান এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের একদম প্রাণ কেন্দ্রে। এই অবস্থাতেই তাদের প্রেসিডেন্টের নিহত হবার খবর শোনা গেল। আজকের ভিডিওতে প্রেসিডেন্ট রাইসির মৃত্যু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই ঘটনার পরে ইরানে এখন কি হইতে পারে, কারা এই মুহূর্তে দায়িত্বে আছে, এবং বিভিন্ন কনস্পিরেসি থিওরি সহ অনেকগুলা জিনিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান আজারবাইজান যে বর্ডারটা আছে ওইটা ভিজিট করে হেলিকপ্টারে করে ফিরতেছিলেন। খেয়াল রাখবেন, আজারবাইজান কিন্তু শিয়া মুসলিম প্রধান কান্ট্রি, কিন্তু ওরা আবার ইসরায়েলকেও সাপোর্ট করে। তো মোটমাট 3টা হেলিকপ্টার ছিল, তার মধ্যে যেটাতে প্রেসিডেন্ট ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শুধুমাত্র সেই হেলিকপ্টারটাই ক্র্যাশ করছে, বাকি 2টা হেলিকপ্টারের কিন্তু কিছু হয় নাই। এখন যদি হেলিকপ্টারটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা আইডিয়া দেই, হেলিকপ্টারগুলা কিন্তু হইতেছে যুক্তরাষ্ট্রের বানানো বেল 212 মডেলের হেলিকপ্টার। ইরানের বিমান হেলিকপ্টার গুলার বেশিরভাগই কিন্তু যুক্তরাষ্ট্রের বানানো, যেগুলা যখন 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয় তার ঠিক আগে নিয়ে আসা। ইসলামিক রেভলিউশনের পরে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব অনেক বাড়তে থাকে, সম্পর্ক অনেক খারাপ হইতে থাকে, আর ইউএসএ ও ইরানকে এই সব ব্যাপারে আর কোনো সাহায্য করে না। এই দিক থেকে যদি আপনি কারো দোষ দিতে চান, যুক্তরাষ্ট্রকে ইনডিরেক্টলি দেওয়া যায়, কারণ বিভিন্ন কারণে ইরানের উপরে বিভিন্ন স্যাংশন দিয়ে রাখছিল যুক্তরাষ্ট্র, যার কারণে ইরান এই বিমান হেলিকপ্টার গুলার প্রয়োজনীয় যে যন্ত্রাংশ আছে সেগুলা যুক্তরাষ্ট্র থেকে এনে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করতে পারে নাই। এই দিক থেকে একটা ব্লেম। তবে অন্যদিকে ইরান চাইলে রাশিয়া, চায়না থেকে যন্ত্রাংশ আইনে এগুলাকে রক্ষণাবেক্ষণ করতে পারত। এইটা আবার আরেকটা ডিরেকশনের ডিসকাশন। যেহেতু আমি এখন ব্লেমের কথা বলতেছি, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে বেশ কিছু কনস্পিরেসি থিওরিও আসছে। কনস্পিরেসি থিওরি জিনিসটাই কিন্তু হইতেছে কোনো একটা ঘটনার পিছনে আসলে কোনো অশুভ বা গোপন ষড়যন্ত্র কাজ করছে বলে ধরে নেওয়া। এইখানে আমি 3 রকমের কনস্পিরেসি থিওরি নিয়ে ডিসকাশন করব, যেটা সোশ্যাল মিডিয়ার, মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে অনেক ডিসকাস হইছে। প্রথম কনস্পিরেসি থিওরি অলরেডি হয়তো আপনারা গেস করেই ফেলছেন, এই কাজটা মোসাদ করতে পারে। মোসাদ হইতেছে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি, এইটা এখন অনেক বেশি ছড়াইছে। সম্প্রতি ইসরায়েল আর ইরানের মধ্যে সম্পর্ক যেই লেভেলে খারাপ পর্যায়ে গেছে, ইসরায়েলকে সন্দেহ করাটা প্রথম থেকেই খুবই স্বাভাবিক। এর উপরে অনেক ইসরায়েলি পলিটিশিয়ান রাইসির মৃত্যুকে সেলিব্রেটও করছে। তবে এইটার বিপক্ষের লজিকগুলো যদি আমরা চিন্তা করি, ইসরায়েল কিন্তু অলরেডি অনেকগুলো সমস্যার মধ্যে আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ তে ওদের বিরুদ্ধে কেস করা হয়েছে। একসময় যে সব দেশ ওদেরকে সাপোর্ট করতো, সাপোজ মিশর, ওরা এখন তাদের থেকে সরে যাইতেছে। ওদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার পর্যন্ত করার কথা উঠছে। এমন একটা সময়ে ইসরায়েলের পক্ষ থেকে এমন ড্রাস্টিক একটা স্টেপ নেওয়া, ইরানের মতন দেশের প্রেসিডেন্টকে মাইরা ফেলার মতন স্টেপ নেওয়া, এইটা তাদের জন্য কতটা যৌক্তিক, এই ব্যাপারটাও কিন্তু আমাদের ভাবতে হবে। ইসরায়েলের পক্ষ থেকে শুধু একটাই স্টেটমেন্ট আসছে, ওরা বলছে ইট ওয়াজন্ট আস। এইটারে বেদ বাক্য বইলে 100% বিশ্বাস করে নেওয়ার কোনো কারণ নাই। এখনো ইনভেস্টিগেশন চলতেছে, দেখা যাক সামনে কি হয়। সেকেন্ড কনস্পিরেসি থিওরিটা হইতেছে এই কাজটা করাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এটার পিছনে লজিক হচ্ছে, যুক্তরাষ্ট্র এর আগে ধুমধাম ইরানের টপ লেভেলের নেতাদেরকে মাইরা ফেলাইছে, এরকম হিস্ট্রি আছে। 2020 সালে জেনারেল সুলাইমানিকে ওরা ড্রোন দিয়ে মারছে। আর ইউএসএ ইরানের মধ্যে যেই সম্পর্ক, ইউএসএ কে যে কেউ সন্দেহ করতেই পারে। তবে এটা খেয়াল রাখবেন, ইরানের টপ পজিশনের কাউকে মারা আর একদম প্রেসিডেন্টকেই মাইরা ফেলা, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। প্রেসিডেন্টকে মারার অর্থ হইতেছে ডাইরেক্টলি যুদ্ধের ডাক দেওয়া, আর ইউএসএ এখন যে অবস্থায় আছে এর মধ্যে আরেকটা যুদ্ধ করার জন্য ওরা কতটা প্রস্তুত সেটাও আমাদেরকে ভাইবা দেখতে হবে। তবে হ্যাঁ, ওইটা যেটা বললাম, ইনডিরেক্টলি ইউএসএ কে দোষ দেওয়া যায়, কারণ তাদের স্যাংশনের জন্যই ইরান যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনতে পারে নাই, রক্ষণাবেক্ষণ করতে পারে নাই, এবং ইরানের একজন ফরমার ফরেন মিনিস্টার এই দোষটা দিছেন। লাস্ট যেই কনস্পিরেসি থিওরিটা আছে, আয়াতুল্লাহ খোমেনির যে
ছেলে আছে মোজতাবা, সে এই কাজটা হয়তো করতে পারে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ফলে ক্ষমতায় আসার চান্স সবচেয়ে বেশি যার বাড়ছে সে কিন্তু হচ্ছে এই মোজতাবা। তো এইখানে অনেকটা রাজাদের সিংহাসন নিয়ে কারাকারির যে ব্যাপারটা ওইরকম একটা ঘটনা ঘটছে, এন্ড অনেকে তাকে এটা সন্দেহ করতেছে। তবে শুধুমাত্র আপনার মোটিভ থাকলেই হবে না, আপনি কাজটা করার জন্য কতটা কেপেবল সেটাও চিন্তা করতে হবে। মোজতাবার মতন মানুষ আসলে একজন প্রেসিডেন্টকে মাইরা ফেলার মতন কতটা কেপেবল এইটা নিয়েও আমাদের ভাবতে হবে। যেইদিকে মোজতাবার বাবা আয়াতুল্লাহ খুমেনি নিজে এই প্রেসিডেন্ট রাইসিকে নেতা বানাইছে, সেখানে মোজতাবা কি তার নিজের বাবার সিলেক্ট করা লিডারকেই শেষ করে দিবে? এমন প্রশ্নও কিন্তু আসতেছে। কনস্পিরেসি থিওরি তো কনস্পিরেসি থিওরি, তবে ইনভেস্টিগেশনে যদি কোনোভাবে পাওয়া যায় ইসরায়েল বা ইউএসএ এই কাজটা করছে, তাইলে ভাই ইন্টারন্যাশনাল পলিটিক্সের সামনে অনেক খারাপ দিন অপেক্ষা করতেছে। আচ্ছা, এই তো গেল কনস্পিরেসি থিওরিগুলো নিয়ে আলোচনা। এখন চলেন দেখি সামনের দিনগুলোতে ইরানে আসলে কি কি হইতে পারে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পরে ইরানে যে প্রথম ভাইস প্রেসিডেন্ট আছেন যার নাম মোহাম্মদ মুখবার, উনি এখন নতুন লিডার না আসা পর্যন্ত অস্থায়ীভাবে দায়িত্বে থাকবেন। ইরানের সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে মুখবার একটা ইলেকশনের আয়োজন করবেন, যেখানে কিনা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। কিন্তু চিন্তার বিষয় যে প্রেসিডেন্ট নিয়ে শুধু এইটা না, বরং 85 বছর বয়সে খোমেনির পরে পরবর্তীতে ক্ষমতায় কে আসবে এইটাও একটা বড় চিন্তার বিষয়। কারণ উনার পরে প্রেসিডেন্ট রাইসিরই ইরানের সর্বোচ্চ ক্ষমতায় সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আর ভাই বয়স তো 85 হয়েছে, কোনো এক সময় যদি উনিও চলে যান তাইলে কি হবে? এইটা একটা বড় চিন্তার বিষয়। রাইসির মৃত্যুর ফলে আসলে ইরানে একটা বড় পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে। এইদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বলেন, ইন্টেলিজেন্স ইউনিট বলেন, ওদের ভিতরে না একটা জিনিস গ্রো করতেছে, ধর্মগুরুদের দ্বারা শাসন। এই জিনিসটাকে ওরা আসলে এখন তেমন একটা পছন্দ করতেছে না, এবং গত 1 দশক ধরে এই জিনিসটা দেখা যাইতেছে। ওরাও কিন্তু এই অবস্থার একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে। এছাড়া অনেকেই ইরানের গত 1 দশকে যে ইনসিডেন্ট গুলা হয়েছে ওইটা দেখা ইরানে আরেকটা রেভলিউশন হইতে পারে কিনা এই জিনিসটা নিয়ে ভাবতেছে। 1979 সালে ইসলামিক রেভলিউশনের বিপক্ষের অনেক মানুষ কিন্তু ইরানে আছে। এইটার ফলে অনেকেরই অনেক ক্ষতি হয়েছিল। এখন ওদের মধ্য থেকে কোন এক লিডার এসে আবার একটা রেভলিউশনের ডাক দিবে কিনা এই জিনিসটার কথাও অনেকে চিন্তা করতেছে, যদিও সম্ভাবনা খুবই কম, প্রায় 10%-এরও কম। কিন্তু আপাতত সবচেয়ে বেশি সুযোগী হইতেছে 50 দিনের মধ্যে একটা নির্বাচন হবে, আর এই নির্বাচনে খোমেনির ছেলে মোজতাবার জিতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও এইখানে একটা কথা আছে, মোজতাবা যদি প্রেসিডেন্ট হয় তাহলে সুপ্রিম লিডার প্রেসিডেন্ট সব তো একই ফ্যামিলির হয়ে গেল। আর 1979 সালের সেই ইসলামিক রেভলিউশনটা তো ওই শাহ ফ্যামিলির রেজা পাহলভির বিরুদ্ধেই হয়েছিল, যেখানে কিনা বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর হইতো, রাজার ছেলেই রাজা হইতো। এইটা নিয়ে অনেক ইরানিদের মধ্যে কিন্তু কিছুটা সমস্যা আছে। তবে ক্ষমতায় যেই আসুক ইরানের ফরেন পলিসি মনে হয় না খুব একটা চেঞ্জড হবে। রাশিয়া চায়নার সাথে ইরান যে সম্পর্কটা বজায় রাখতেছে সেটা বজায় রাখবে। মুসলিম ওয়ার্ল্ডে ওদের ইমেজ সেমই থাকবে। এইটা নিয়ে আমি লাস্ট ভিডিওটা বানাইছিলাম। এখন ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রেসিডেন্ট কি পদক্ষেপ নেন সেটাই দেখার বিষয়। এখন ইন্টারনাল কোনো সমস্যা ছাড়া ইরান একটা ইলেকশন হইলে ইরান বাইচা যায়। এখন ইলেকশনের কথাতে যেহেতু আসলাম, এইখানে একটা কাহিনী আছে। 2021 সালে ইরানে যে নির্বাচনটা হয়, যেখানে রাইসি প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসেন, সেইখানে ভোটার টার্ন অ্যারাউন্ড ছিল ইরানের ইতিহাসে সর্বনিম্ন মাত্র 48.8%। খুবই কম সংখ্যক মানুষ ভোট দিতে গেছিল। এটার মেইন কারণ হইতেছে সবাই জানতোই যে রাইসি নির্বাচিত হবে, কারণ ওনার নির্বাচিত হওয়ার পথে যেসব বাধা বিপত্তিগুলো ছিল সেগুলোকে আগেই সরাই দেওয়া হয়েছিল। অনেক রিফর্মিস্টকে বা রাইসির বিরুদ্ধে যারা দাঁড়াইতে চাইছিল তাদেরকে নির্বাচনে দাঁড়াইতেই দেওয়া হয় নাই। রাইসির জন্য রাস্তা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। অনেকের মতে এইবারের ইলেকশনটাও অনেকটা এমনই হবে, যেখানে বেশিরভাগ মানুষ হয়তো ভোটই দিতে যাবে না, কারণ তারা মোটামুটি আগে থেকেই জানে কে নির্বাচিত হবে। সো আজকের ভিডিওটা মূলত ছিল ইরানে এখন কি হইতেছে এবং প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে যে কনস্পিরেসি থিওরিগুলো আছে ওইগুলো ব্যাপারে পক্ষে বিপক্ষে কিছু লজিক আপনাদের সামনে উপস্থাপন করা। এইটা অনেকটা ফিউচার প্রেডিকশন টাইপের কন্টেন্ট। এইটার সাথে আপনি ফিউচারে অনেক কিছুর মিল পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এমন একটা সিচুয়েশন আসলে কিছু একটা প্রেডিক্ট করা খুবই কঠিন, তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হইতেই থাকবে। আমি আপনাদেরকে একটা সাজেশন দিব। আমার এই ভিডিওটা যেহেতু দেখছেন, তার ঠিক আগের ভিডিওটা ইরানকে অ্যাকচুয়ালি কেন মুসলিম দেশগুলো সাহায্য করে না এই টপিকে একটা ভিডিও, এবং তার আগের ভিডিওটা 40 বছরের বন্ধু দেশ হওয়া সত্ত্বেও মিশর কেন ইসরায়েলকে দেখতে পারতেছে না, এখন তাদের বিরুদ্ধে এখন অবস্থান নিতেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। এই দুইটা ভিডিও আপনারা দেখেন, আশা করি পুরো ইসরায়েল ইস্যুটা এবং মধ্যপ্রাচ্য নিয়ে অনেক ধরনের প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওগুলো থেকে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। কাট।